সবাই কেমন আছো? যেটার জন্য আজকে বলা সেটা হচ্ছে যে তোমরা অলরেডি জেনে গেছো যে পাবলিক সার্ভিস কমিশনের ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের কিন্তু অলরেডি রেজাল্টটা বেরিয়ে গেছে। ঠিক আছে, মানে আমার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 09/2022 ইলেকট্রিক্যাল উইংসের রেজাল্টটা কিন্তু বেরিয়ে গেছে। এবার কিন্তু পালা সিভিলের। ঠিক আছে, আমি যেরকমভাবে বলেছিলাম, যদি আমার ভিডিওগুলো ফলো করো তাহলে দেখতে পাবে সেখানে আমি কিন্তু অলরেডি বলেছিলাম যে ইলেকট্রিক্যাল উইংসের রেজাল্টটা বেরিয়ে যাবে। এরপর সিভিলের রেজাল্টটা বেরোবে। এবার অনেকেই প্রশ্ন করছে তাহলে সিভিলের রেজাল্টটা কবে বেরোবে? ইলেকট্রিক্যালের তো রেজাল্টটা বেরিয়ে গেল। ইলেকট্রিক্যাল রেজাল্ট আমার যেটা বেরিয়েছে সেটা 103 PSC/con ডেটেড 25 জুন 2024 বেরিয়েছে। ঠিক আছে, তাহলে আমার 26 বা 27-এর মধ্যে কি আমার বেরিয়ে যাবে, সিভিল বেরিয়ে যাবে? দেখো, আমার যতটুকু মনে হয় এবং যতটুকু খবর আমি পাচ্ছি যে সিভিলের রেজাল্টটা কিন্তু জুলাইয়ের ওই 1-2 তারিখ বা ফার্স্ট উইকের মধ্যে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা ওয়েট করব এবং দেখব এটার ভালো মন্দটা কি। তাহলে আজকে এই ইলেকট্রিক্যাল ব্যাপারটা নিয়ে সিভিলের ছেলেদের কী লাভ? সেক্ষেত্রে একটাই কথা বলবো যে এই যে ইলেকট্রিক্যালের যে টা বেরিয়েছে, যে রেজাল্টটা বেরিয়েছে, সেই রেজাল্টের মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট আছে যেগুলো কিন্তু এর আগে আমরা দেখিনি। কি কি? এসটিডি বলে একদম দেখবে কোনো একটা রেজাল্টস, যেগুলো দেখবে রেজাল্টসের মধ্যে কি আছে, এসটিডি দিয়ে তারপর দেখবে আর 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 করে এরকম বেশ কিছু সংখ্যা আছে। তো এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর আর মানে হচ্ছে রিল্যাক্সড। যদি আমরা ভালো করে রেজাল্টটা দেখি, দেখা যাবে যে যে যাদের রিজার্ভেশন আছে, এসসি এসটি বা ওবিসি, তাদের ওখানে আর 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 আরগুলো দিয়েছে, কিন্তু সবার ক্ষেত্রে নয়। যে রিল্যাক্সড মানে হচ্ছে সে এসসি ক্যাটাগরির মধ্যে পড়েছে এবং জিএসসি ক্যাটাগরির মধ্যে তার নাম্বারটা ঠিকঠাক জায়গায় আছে। এবার এমনও হতে পারে যে কোনো একজন এসসি ক্যাটাগরির মধ্যে হয়ে হয়ে গেলেও সে হয়তো রিজার্ভিং পার্টে পড়েনি, সে হয়তো আনরিজার্ভে পড়ে গেছে, এটা তার অথচ তার নাম আছে, এটাও হতে পারে। দেখো, সেই রকম উদাহরণও কিন্তু আছে। সুতরাং এই রকমভাবে কিন্তু ওরা ডিফাইন করেছে আমাদের রেজাল্টটাকে। এছাড়া যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম পার্টস দিয়ে এখানে উল্লেখ করেছে। এইবার যদি আমরা একটুখানি ভালোভাবে দেখি, দেখো অলরেডি কিন্তু নিচের দিকে আমার 4 নম্বর পাতাটাতে আমি যদি যাই, সেখানে বলে দিচ্ছে যে কি কি ব্যাপার, যেটা আমি বললাম আর আর এসটিডির কথা, সেটাই কিন্তু ওই 1 নম্বর পয়েন্টে বলে দিয়েছে। 2 নম্বর পয়েন্টটা কি বলছে? 2 নম্বর পয়েন্ট বলছে the candidates are being called to interview provisionally subjected to the verification of their eligibility and suitable for the examination in all respect, including verification of document, proof, age, academic qualification, caste, experience, etc. মানে যা যা জিনিসপত্র আমরা এই মানে আমরা পিএসসির ক্ষেত্রে বলেছি যে এটা আমার আছে, বা যে জিনিসগুলো দিয়ে আমি কিছু বেনিফিট নিয়েছি, সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমাকে কিন্তু প্রডিউস করতে হবে, যে কাস্ট, এজ, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, এক্সেট্রা। এর পরের পয়েন্টটা বলছে যে ইফ এ ক্যান্ডিডেটস, আচ্ছা একটা কথা একটু বলে রাখি, যে ধরো তুমি যখন গেলে সেখানে গিয়ে দেখলে যে কোনো একটা ডকুমেন্টস তুমি আনতে ভুলে গেছো, বা কোনো একটা ডকুমেন্টস সামহাও ওখানে নেই, পাচ্ছ না, আরে আমি তো বাড়িতে রয়ে গেছে, পাচ্ছি না, তাহলে কিন্তু তুমি যদি সেই উইদিন ইন্টারভিউ টাইমের মধ্যে সেই ডকুমেন্টস এনে যদি জমা করতে পারো, জমা কোথায় করবে? ইন্টারভিউটা যে তলায় হয় তার ঠিক উপরের তলায় একটা রেকর্ড সেকশন আছে। সেই রেকর্ড সেকশনে গিয়ে তুমি যদি ডকুমেন্টসগুলোকে তোমার আবার প্রডিউস করো, তাহলে কিন্তু ও রিপ্রডিউসের তোমাকে সুযোগটা দেবে। এটা একটু জেনে রাখা ভালো, কারণ অনেক সময় কি হয় যে কোনো একটা ডকুমেন্টস আনলাম না, আমার ইন্টারভিউ বাজে হয়ে গেল, আমি ঘাবড়ে গেলাম,
এই রকম যেন না হয়, সেই জন্য আমি এই পয়েন্টটা বলে দিলাম তোমাদের, ঠিক আছে। এরপরে আসছি তারপরের পয়েন্টে। তারপরের পয়েন্ট বলছে কি, ইফ এ ক্যান্ডিডেট ফেলস টু প্রডিউস এনি রিকোয়ার্ড অর অরিজিনাল সার্টিফিকেট অর ভেরিফিকেশন বিফোর ইন্টারভিউ, হি অর শি উইল বি ইন্টারভিউড বাই দ্য কমিশন অর হিজ ক্যান্ডিডেচার উইল বি লায়াবেল টু ক্যান্সেল ইন কমিশনের সাইড হয়ে। ঠিক আছে, এইটা বলছে যে তুমি যে ডকুমেন্টসগুলো বলেছো সেগুলো যদি প্রডিউস না করতে পারো, এইটা একটা ব্যাপার আছে, সেটা অবশ্যই তোমাকে সতর্কবাণী করে। কিন্তু যদি বাই চান্স কোনোটা ভুলে যাও বা মিস করো, তাহলে কিন্তু এই ব্যাপারটা ওরা বললেও, ওদের রিকোয়েস্ট করলে রেকর্ড রুমে রেকর্ড সেকশনে গিয়ে কিন্তু এটা প্রডিউস করার সুযোগ দেয়। এটা কিন্তু রিকোয়েস্টের ওপরে, কিন্তু আমরা যে ডকুমেন্টসগুলো প্রডিউস করেছি সেগুলোকেও ভুলবো না, এটাকেই মাথায় রেখে চলতে হবে। 4 নম্বর পয়েন্ট কি, ইফ দ্য ক্যান্ডিডেট ডু নট অ্যাপিয়ার ইন ইন্টারভিউ অন দ্য শিডিউল ডেট, হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি লায়াবল টু ক্যান্সেল দ্য কমিশনাল সাইট। এটা পরিষ্কার কথা যে আমাকে ইন্টারভিউতে ডাকলাম, আমি গেলাম না, তো সেদিন আমার তো হবে না। এবার 5 নাম্বার বলছেন যে অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি নট রিকোয়ার্ড ফর দ্য রোজ ক্যান্ডিডেট হুজ মাদার টাং ইজ নেপালি। নেপালি মাদার টাং ছাড়া বাকিদের কিন্তু অ্যাবিলিটি থাকতে হবে রিড, রাইট এবং স্পিক বেঙ্গলি। ভাইট ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের একটা অর্ডার বলে দিয়েছেন, হ্যাঁ, সেইটা অনুসারে। এবং নলেজ আর বেঙ্গলি অফ রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ সার্ভিস। ঠিক আছে, মানে তোমার বাঙালিটা জানতে হবে, বাংলাটা জানতে হবে। এর 6 নম্বর পয়েন্ট বলছে কি, নো রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল টু এসসি, এসটি আর ওবিসি ক্যান্ডিডেট ফর দেয়ার স্টেটস অ্যাজ দে শ্যাল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট। কী বস্তু হলো, ধরো আমি আমার একটা ওবিসি সার্টিফিকেট আছে বিহারে, এবার আমি এখানে এলাম, এখানে এসে বাংলায় তো আমার ওই ওই ওবিসিটা এলো না, তখন আমার ওটাকে কিন্তু আমার জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট হতে লাগলো। যদি আমি তখন বলি না আমি তো এসসি, এসটি বা ওবিসি আছি ওই অমুক জায়গায়, তাহলে এখানে কেন হবে না? সেখানে বলছে নো রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল ফর এসসি, এসটি, বিসি ক্যান্ডিডেট বাই দ্য আদার স্টেট অ্যাজ দে শ্যাল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট। ঠিক আছে, তাকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হবে। নো ক্লেম বিং এ মেম্বার অফ এসসি, এসটি আর বিসি ফর এ or a person with disability be entered after online submission of application। বুঝতেই পারছো, in the case of বিসি candidate, benefits of reservation of vacancies are admissible to বিসি non-creamy layer ক্যান্ডিডেটস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অনলি। ঠিক আছে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে এটাই অ্যাপ্লিকেবল হবে। 7 নম্বর পয়েন্ট কি বলছে, ইফ অ্যাট এনি স্টেজ ইভেন আফটার ইস্যু দ্য লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট এ ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইনএলিজিবল ইন টার্মস অফ অ্যাডভার্টাইজমেন্ট, হিজ অর হিট ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড উইদাউট ফার্দার রেফারেন্স অফ হিজ অর হার। মানে মূল কথা হচ্ছে যে তুমি ধরো প্রডিউস করলে, ইন্টারভিউ দিলে, পাস করে গেলে, জয়েনও করে গেলে, কিন্তু দেখা গেল যে তুমি যে সার্টিফিকেটটা প্রডিউস করেছো সেই সার্টিফিকেটটা কোনো কারণে ফলস বা জাল বা কোনো কিছু মিথ্যা চার করেছো, সেইটা যদি কখনো হয় তাহলে তোমাকে উইদাউট ইনফরমেশান তোমার এই সার্ভিসটাকে সে ক্যান্সেল করে দিতে পারে। ঠিক আছে, আমি পেয়ে গেলাম কি আনন্দ, এই ব্যাপারটা কিন্তু হবে না। ঠিক আছে, এইটা ওরা বেঁধে রাখে আর কি, হ্যাঁ, আইনি একটা রাস্তা বেঁধে রাখে। এইবার ইন্টারভিউ শিডিউল আমার পাবলিশ করবে। এবার যে জিনিসটা দেখতে হবে, জেনারেলে কাট অফ মার্কস এসছে কিন্তু 131.33, আর বিসিতে এসছে 120, বিসি বিতে এসছে 130.67। আমি সেদিনও বলেছিলাম যে আমার জেনারেল আর ওবিসি বি এর মধ্যে কিন্তু খুব বেশি ফারাক নেই। দেখো 131.33 আর 130, এসসি হবে 114, এসটি দেখো নেমেছে 82-তে, আর আমার যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এ ক্যাটাগরি নেমেছে 40.67, বি ক্যাটাগরি নেমেছে 40, সি ক্যাটাগরি ভ্যাকেন্সি নট অ্যাভেলেবেল এখানে, আর ডি ক্যাটাগরি 32। এইবার এইটা তো আমার গেল ইলেকট্রিক্যাল, তো পুরো ব্যাপারটা একই রকমভাবে পিএসসি সাজাবে এবারে, শুধুমাত্র আমার সিভিলে, ইলেকট্রিক্যালের জায়গায় সিভিল এসে যাবে। এবার একটা কথা হচ্ছে, আমি বলেছিলাম যে এবারের পিএসসিটা
অন্যান্য পিএসসির থেকে ইম্পর্টেন্ট খুব, মানে একটু আলাদা রকম। কেন আলাদা রকম বলেছিলাম? দেখো, এবারে কিন্তু সিটের সংখ্যা এই মুহূর্তে যতগুলো অ্যানাউন্স করেছে তার মধ্যে অনেক বেশি। কীরকমভাবে বেশি? আমি যদি 2017-র সঙ্গে ব্যাপারটা দেখি, 2017-তে মোট সিটের সংখ্যা ছিল 635। তাহলে 635-এর এগেনস্টে কমিশন যেটা মনে করছে 2.25 বা 2.5 বা 3 টাইমস, যে টাইমসটাই ওরা মনে করে আমি এতগুলো ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকবো, তাহলে সেই ক্যান্ডিডেটকে সে ডাকতে পেরেছে। এবারে কিন্তু 2019-এর যে পিএসসি, মানে 2019-এর আমার যে অ্যাডভার্টাইজমেন্টের যে পিএসসি, 2019-এরই ভুল বললাম আমি, 2022-এর যে পিএসসি, 2022-এর যে পিএসসি, সে 2022-এর পিএসসিতে কিন্তু আমার ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 852। ঠিক আছে? তাহলে আগের পিএসসিতে ছিল 635, আর এই পিএসসিতে হলো 852। তাহলে যদি বাদ দিয়ে দেখো 217 জন এবারে কিন্তু এক্সট্রা নেওয়া হচ্ছে। তাহলে 217 জন যদি হয়, 217, আমি তর্কের খাতিরে মনে করি 217 ডাবল ডাকা হবে বা ট্রিপল ডাকা হবে। তো যদি ট্রিপল হয় তাহলে দেখো 651 জনকে কিন্তু সে আরও এক্সট্রা ডাকছে। তার মানে 852 জনের ক্ষেত্রে আগের পিএসসির তুলনায় 652, 600, 650 ছেলেকে আরও বেশি ডাকছে। তার মানে 600, 650 ছেলের কিন্তু অনেক বেশি চান্সেস আছে এক্সট্রাভাবে এইটা পাওয়ার। এবার কি কম্পেয়ার করছি? অনেকে বলবে স্যার এ তো যেগুলো যে ক্যাটাগরিটাগুলো ডেকেছে সেগুলোতে আমরা কোথায়? তোমরা কোন জায়গায় আছো বলে দিচ্ছি। আগের বারে আনরিজার্ভ ছিল 259 জন, এবারে আনরিজার্ভড আছে 385 জন। ঠিক আছে? ওবিসি এ, এই ক্যাটাগরিটা আমি বারবার বলছি, ওবিসি এতে কেউ যদি থাকে তার জন্য চান্স ভালো। ওবিসি এ তার হচ্ছিল আগের বার 75, আর এবারে হচ্ছে 80, মানে 75 জন আগের বার ডেকেছিল, এবারে কিন্তু 80 জন নেবে। এবার ওবিসি বি 33 জন ছিল, এবারে কিন্তু হচ্ছে 55 জন। মাইন্ড ইট, 55 জন। এই ওবিসি বি যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এটা আনরিজার্ভেও কনভার্ট হতে পারে। এটা অবশ্যই কমিশনের ওপরেই নির্ভর করবে। এসসি আগের বারে ছিল 142, এবার হচ্ছে 173। জাস্ট সি দ্য ফিগার। আগের বারে এসটি ছিল 104, এবারে এসটি হচ্ছে 121। আগের বারে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ছিল 8 জন, তার মধ্যে ডি রিজার্ভেশন হয়েছিল 4 জন। কিরম ব্যাপার? ধরো 8 জনের মধ্যে আমি পেয়েছি 4 জনকে, তাহলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের মধ্যে যে আগের বারে যে ভিএইচ সেকশন ছিল সেটাকে 4 জনটাকে ডি রিজার্ভেশন করে দিয়েছে আনরিজার্ভে, মানে আমি আনরিজার্ভের সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে। এরপরে হচ্ছে এইচআই ক্যাটাগরিতে ছিল 7 জন ছিল, সেখানেও 4 জনকে আমার আনরিজার্ভে বাড়িয়ে দিয়েছে, ডি রিজার্ভেশন করেছে। ওইচ ক্যাটাগরিতে পিএইচির মধ্যে যেটা ওইচ ক্যাটাগরি ছিল 7 জন ছিল, সেখানেও একই 4 জনকে বাড়িয়ে দিয়েছে। তাহলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের কোটায় ছিল 22 জন, এবারে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের কোটায় আছে এবিসিডি করে 38 জন। ঠিক আছে? আর ধরো যদি এখান থেকে আমি কিছু আমার ডি রিজার্ভেশন হয়, এবং হবেই, এত পাওয়া যায় না, ডি রিজার্ভেশন যদি হয় তাহলে কিন্তু আমার আনরিজার্ভের সংখ্যা 385 থেকে কিন্তু বেড়ে 400-র ওপর আনরিজার্ভ চলে যেতে পারে। এটা আমি আশা করছি। দেখো রেজাল্ট বেরোলে কি দেখতে পাবে সেটা তোমরা দেখতে পাবে আর কি। এইবার এই ব্যাপারটা কিন্তু আমরা ওভারঅল দেখছি যে এবারে কিন্তু চান্স পাওয়ার এটা খুব ভালো। এইবার একটা ওভারঅল স্কোপ সিভিলে যেটা হয়েছে, প্রশ্নটা যেহেতু একটু সহজ হয়েছে সেই জন্য অনেকেই ভালো রেজাল্ট, অনেকে বলছো যে খুব ভালো আমরা করেছি, আমাদের চান্স পাওয়ার সুযোগ আছে। তো সুযোগ নিশ্চয়ই সবার আছে, তার সঙ্গে যদি সবার ভালো হয় তাহলে হয়তো কাট অফটা একটু ওপরে উঠতে পারে। অনেকেই বলছে এই কাট অফ থাকবেই, এই কাট অফ হবেই। দেখো এরম ভবিষ্যৎবাণী আমি কখনো করি না, কারণ এটা ডিপেন্ড করে কীরকম বললো তো, যে একরাশ ছেলে পরীক্ষা দিচ্ছে তাদের ওপরে। হ্যাঁ, এবার অনেকটা সেই ভোটের রেজাল্টের আগে পোলিংয়ের এর মতো, আবার এক্সিট পোলের মতো, এরমভাবে ঠিক বলা যায় না। একটু ওয়েট করো, এতদিন ওয়েট করলে
যে তার ডিটেলিংটা পেয়ে যাবে যে কি হচ্ছে না হচ্ছে। এবং আমি যেটা মনে করি যে এইবারে সিভিলে যারা যারা পরীক্ষা দিয়েছো, চান্স কিন্তু পাওয়ার ক্ষেত্রে অনেকটা তারা এগিয়ে আছো। সেই জন্য তোমরা কিন্তু ইন্টারভিউয়ের প্রিপারেশনগুলো শুরু করে দাও। আমি তোমাদের ইন্টারভিউ রিলেটেড যতগুলো অনেক পরপর ক্লাসেস নিয়ে আসছি, সেটা আশা করি তোমাদের জন্য উপকারে লাগছে। আর একটা কথা বলি, যে ইন্টারভিউতে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে কিছু প্রশ্ন কিন্তু করে, আবার বলছি এটা ইন্টারভিউ নয়, যেহেতু এটা ইন্টারভিউ আমি ভুল বললাম, এটা পার্সোনালিটি টেস্ট। এই পার্সোনালিটি টেস্টে কিন্তু বেশ কিছু প্রশ্ন এমন করে বসে যে প্রশ্নগুলো কিন্তু অ্যান্সার প্রাথমিকভাবে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং প্রথমেই যখন আমরা পারি না তখন কিন্তু আমরা ব্যাকফুটে চলে যাই। তো সেই সেই আনপ্লেয়েবল বলগুলো কি কি, সেই ধরনের কড়া কড়া প্রশ্নগুলো প্রথম দিকে কি কি জিজ্ঞেস করে, সেগুলো বেশিরভাগই হয়তো ডিজাইন থেকে জিজ্ঞেস করে, কারণ যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ডিজাইন পার্টটা অতটা স্ট্রং হয় না, সেই জন্য ওনারা ডিজাইন পার্ট থেকে বেশ কিছু জিনিস জিজ্ঞাসা করে নেন। এবং সে কি সেই প্রশ্ন, যে প্রশ্নগুলোতে বহু ছেলে বোল্ড হয়েছিল, সেই প্রশ্নগুলো নিয়ে আমি নেক্সট ডেতে তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি সেটা তোমাদের পক্ষে ভালো লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অপেক্ষা করো তোমাদের রেজাল্টের জন্য। আমি কিন্তু আবার বলেছি, পুজোর আগে তোমাদের ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে, আমার যতটুকু আহ, মনে হচ্ছে। ঠিক আছে, আর জুলাই মাসের মধ্যে তোমাদের রিটিনের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, সো প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ এবং এগিয়ে চলো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।